কারাবন্দী ইমামগুলোকে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা বিরোধী দলের মুক্তির দাবিতে বিক্ষোভ অব্যাহত বাড়ছে এরদোয়ান বিরোধী ক্ষোভ। গাজায় থামছেই না ইসরায়েলি বর্বরতা, একদিনে 2 সাংবাদিক সহ নিহত আরও 65, পাল্টা আক্রমণ হামাসের, নিরাপত্তাহীনতায় কর্মী সংখ্যা কমানোর ঘোষণা জাতিসংঘের। সামরিক অভিযানের বার্তা আদান প্রদান অ্যাপে ভুলবশত সাংবাদিক যুক্ত, হাউথিদের ওপর যুক্তরাষ্ট্রের হামলার গোপন তথ্য ফাঁস, নিরাপত্তা লঙ্ঘন বলছেন বিশ্লেষকরা। এবং ইউক্রেন যুদ্ধ বন্ধে রিয়াদে ওয়াশিংটন মস্কো বৈঠক, আংশিক যুদ্ধবিরতির সম্ভাবনা, কৃষ্ণ সাগরে নিয়ন্ত্রণ রেখা নির্ধারণ নিয়েও আলোচনা, সুমি অঞ্চলে রুশ হামলা জোরদার। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। তুরস্কের ইস্তাম্বুলের কারাবন্দী মেয়র একরেম ইমামোগুলোকে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রার্থী মনোনীত করেছে প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি। 2028 সালে দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কথা রয়েছে বলে সোমবার দলটির একজন মুখপাত্র জানান। ইমামোগুলোর মুক্তির দাবিতে দেশটিতে চলছে জোরালো বিক্ষোভ, ধরপাকড় অব্যাহত রেখেছেন এরদোয়ান প্রশাসন। গেল রোববার প্রার্থী বাছাইয়ে ভোটাভুটির আয়োজন করে তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি। ইস্তাম্বুলের মেয়র ইমামোগলুকে গ্রেপ্তার করায় সাধারণ মানুষকেও ভোট দেওয়ার সুযোগ দেয় তারা। এতে প্রায় 1.5 কোটি মানুষ ভোট দেন, যার মধ্যে দলটির সদস্য নয় 1,32,00,000-এরও বেশি। যদিও ভোটাভুটিতে ইমামোগলুই ছিলেন একমাত্র প্রার্থী। এরপর পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রার্থী মনোনীত করে প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি। 2028 সালে দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে বলে সোমবার দলটির একজন মুখপাত্র জানান। দলটি ইমামোগলুকে প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা করার মধ্যেও দেশটিতে চলছে জোরালো বিক্ষোভ। পঞ্চম দিনে দেশ জুড়ে অন্তত 1,500 বিক্ষোভকারীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে, শুরু হয় গণহারে ধরপাকড়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে বার্তা সংস্থা এএফপির একজন ফটো সাংবাদিক সহ 10 সাংবাদিকও রয়েছেন। এর মধ্যেই একরেম ইমামোগলু নিজের আইনজীবীদের মাধ্যমে পাঠানো এক বার্তায় বলেন তিনি একটি সাদা জামা পরেছেন, যে জামায় কেউ দাগ লাগাতে পারবে না। আরো বলেন তার একটি শক্তিশালী হাত রয়েছে যা মচকাতে পারবে না। মাথা নত না করে লড়াইয়ে জয়ী হবেন বলেও জানান ইমামোগলু। নাদিম মারজান, সময় সংবাদ। ইয়েমেনে হাউথিদের ওপর যুক্তরাষ্ট্রের হামলার গোপন তথ্য ভুল করে সাংবাদিকদের কাছে ফাঁস। আটলান্টিক ম্যাগাজিনের এক প্রতিবেদনে উঠে এসেছে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা হাউথিদের লক্ষ্য করে পরিচালিত সামরিক অভিযানের গুরুত্বপূর্ণ তথ্য গোপন বার্তা আদান প্রদান অ্যাপে শেয়ার করতেন। সেখানে ভুলবশত যুক্ত হয়েছিলেন এক সাংবাদিক। বিষয়টি সামনে আসার পর নিরাপত্তা বিশ্লেষকরা একে গুরুতর নিরাপত্তা লঙ্ঘন হিসেবে দেখছেন। হাউথিদের বিরুদ্ধে সামরিক অভিযানের পরিকল্পনা নিয়ে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে এক গোপন বার্তা আদান প্রদানের তথ্য ফাঁস হয়েছে। আটলান্টিক ম্যাগাজিনের প্রতিবেদনে উঠে এসেছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টস, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগজেত এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সিগন্যাল নামে একটি এনক্রিপ্টেড চ্যাট অ্যাপে সামরিক অভিযানের তথ্য শেয়ার করেন। কিন্তু ভুল করে আটলান্টিক ম্যাগাজিনের সম্পাদক জেফ্রি গোল্ডবার্গকে ওই চ্যাটে যুক্ত করায় পুরো আলোচনা প্রকাশ্যে আসে। গোল্ডবার্গের সামনে চলে আসা ওই চ্যাটের বার্তায় সামরিক হামলার সময় নির্ধারণ থেকে শুরু করে লক্ষ্যবস্তু, ব্যবহৃত অস্ত্র এবং আক্রমণের ধরন সম্পর্কিত স্পর্শকাতর তথ্য শেয়ার করা হয়। এমনকি হামলার পর নিজেদের সফলতার কথাও শেয়ার করেন কর্মকর্তারা। তবে সাবেক এক গোয়েন্দা কর্মকর্তা এ ঘটনাকে জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক বলে মন্তব্য করেছেন। এ ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন আইন প্রণেতারা। ডোনাল্ড ট্রাম্প অবশ্য এ বিষয়ে কোনো কিছুই জানেন না বলে দাবি করেছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আটলান্টিক ম্যাগাজিনের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। নাদিম মারজান, সময় সংবাদ। রাশিয়া ইউক্রেন যুদ্ধে আংশিক যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে সৌদি আরবে বৈঠকে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। কৃষ্ণ সাগরে যুদ্ধবিরতি এবং নিয়ন্ত্রণ রেখা নির্ধারণের বিষয় উঠে আসে ওয়াশিংটন মস্কোর আলোচনায়। এরই মধ্যে ইউক্রেনের সুমি অঞ্চলে রুশ হামলায় আহত হয়েছেন অন্তত 70 জন। রাশিয়া ইউক্রেন সংঘাত নিরসনের কূটনৈতিক তৎপরতা তীব্রতর হচ্ছে। সৌদি আরবের রিয়াদে রুশ ও মার্কিন শীর্ষ কর্মকর্তারা আলোচনায় বসেন।
ইউক্রেনে আংশিক যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই দেশটির সুমি অঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বহু বাসিন্দা আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্মকর্তারা। এতে ধ্বংস হয়েছে ঘরবাড়ি, স্কুলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। রোববার ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সোমবার রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস একে বলছে শাটল কূটনীতি, অর্থাৎ দুই পক্ষের মধ্যে মধ্যস্থতা করতে তৃতীয় পক্ষ হিসেবে সক্রিয় মার্কিনরা। হোয়াইট হাউসের নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস জানান, বৈঠকে কৃষ্ণ সাগরের নৌপথে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সংঘাত কমিয়ে আনার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি ইউক্রেন থেকে অপহৃত শিশুদের ফেরত দেওয়ার প্রসঙ্গ উঠে আসে। রাশিয়ার অবস্থান স্পষ্ট, যুদ্ধবিরতির শর্ত হিসেবে ন্যাটোতে যোগদানের প্রত্যাশা ছাড়তে হবে ইউক্রেনকে। পাশাপাশি দখলকৃত অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে হবে কিয়েভকে। 30 দিনের আংশিক যুদ্ধবিরতি ছাড়াও কৃষ্ণ সাগরের ব্ল্যাক সি ইনিশিয়েটিভ আবারও কার্যকর করার বিষয়টিও রয়েছে। রাশিয়া বলছে এ নিয়ে ওয়াশিংটনের অবস্থান বোঝার চেষ্টা করছে তারা। তবে কূটনীতিকরা বলছেন, আলোচনায় বড় কোনো অগ্রগতি হওয়ার সম্ভাবনা খুবই কম। মস্কোর বার্তা স্পষ্ট, যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় সংলাপে বসার সুযোগ তৈরি হয়েছে, যা গত 3 বছরে দেখা যায়নি। নাদিম মারজান, সময় সংবাদ। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য দাতা দেশ এবং সংস্থাগুলোর কাছে প্রায় $100 কোটি সহায়তা চেয়েছে জাতিসংঘ। সোমবার রোহিঙ্গা সংকট মোকাবেলায় জাতিসংঘের নেতৃত্বে গঠিত জয়েন্ট রেসপন্স প্ল্যানে এই সহায়তার আবেদন জানানো হয়। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন লস্কর আল মামুন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফর শেষে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে নতুন করে ভাবতে শুরু করে জাতিসংঘ। জরুরি ভিত্তিতে তাদের খাদ্য ও মানবিক সহায়তায় প্রণয়ন করা হয় নতুন এক পরিকল্পনা। 2025-26 অর্থ বছরের জন্য জাতিসংঘ ও তার শতাধিক অংশীদারের সমন্বয়ে গঠিত জয়েন্ট রেসপন্স প্ল্যান বা জেআরপি বাস্তবায়নে আর্থিক সহায়তার আহ্বান জানানো হয় দাতা দেশগুলোর প্রতি। জাতিসংঘের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে আশ্রিত অন্তত 14,80,000 রোহিঙ্গা এবং তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় জেআরপির প্রথম বছরের জন্য চাওয়া হয়েছে $93.45 লাখ। মিয়ানমারের সামরিক বাহিনীর দমন পীড়নে 10 লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গারা সেই থেকে আন্তর্জাতিক দাতা গোষ্ঠীর সহায়তার উপর নির্ভরশীল। তহবিল সংকটের কারণে রোহিঙ্গাদের জন্য মাসিক খাবারের বরাদ্দ আগামী এপ্রিল মাস থেকে $12.5 থেকে কমিয়ে $6 নামিয়ে আনার কথা বলেছে জাতিসংঘ। সম্প্রতি বিশ্ব খাদ্য কর্মসূচি WFP রোহিঙ্গাদের জন্য খাবারের বরাদ্দ অর্ধেকেরও বেশি কমানোর ঘোষণা দিয়েছে। এমন পরিস্থিতিতে জাতিসংঘের অভিবাসন সংস্থার প্রধান অ্যামি পোপ জেনেভায় রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। গ্রিনল্যান্ডের ওপর মার্কিন আগ্রাসনের অভিযোগ তুলেছেন স্বায়ত্তশাসিত অঞ্চলটির বিদায়ী প্রধানমন্ত্রী মুটেবি এগেডে। ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস এবং যুক্তরাষ্ট্রের সেকেন্ড লেডি উষা ভ্যান্সের আসন্ন গ্রিনল্যান্ড সফরকে ক্ষমতার প্রদর্শন বলে মন্তব্য করেছেন তিনি। সাম্প্রতিক নির্বাচনের পর নতুন সরকার গঠনের আলোচনার মাঝেই এই সফরের পরিকল্পনা, যা ওয়াশিংটনের রাজনৈতিক হস্তক্ষেপের ইঙ্গিত বলে মনে করছেন গ্রিনল্যান্ড এবং ডেনমার্কের নেতারা। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনের পর সরকার গঠনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে গ্রিনল্যান্ড। এমন পরিস্থিতিতে স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সফর নিয়ে বিতর্ক তুঙ্গে। আগামী বৃহস্পতিবার গ্রিনল্যান্ড সফরে যাচ্ছেন মার্কিন প্রতিনিধি দল। সফরে থাকছেন ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস, সেকেন্ড লেডি উষা ভ্যান্স ও যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট। এ সফরকে ঘিরে বিদায়ী প্রধানমন্ত্রী মুটেবি এগেডে সরাসরি অভিযোগ এনেছেন যে এটি ওয়াশিংটনের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সিদ্ধান্ত, যা অঞ্চলটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল। তিনি অভিযোগ করেন, গ্রিনল্যান্ডের মিত্ররা প্রকাশ্যে সমর্থন না জানিয়ে গোপনে এবং প্রায় ফিসফিসিয়ে সমর্থন দিচ্ছে। এগেড সতর্ক করেছেন, যদি আন্তর্জাতিক সম্প্রদায় গ্রিনল্যান্ডের পাশে না দাঁড়ায় তবে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে। নির্বাচন পরবর্তী আলোচনার মধ্যে এমন সফরকে অসম্মানজনক বলে আখ্যা দিয়েছেন সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডরিক নিলসেন। ডেনমার্কও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। দেশটির প্রধানমন্ত্রী মেট্টে ফ্রেডেরিকসন বলেছেন, গ্রিনল্যান্ড নিয়ে মার্কিন নীতিকে স্বাধীনভাবে দেখার সুযোগ নেই। কূটনৈতিক সংলাপের মাধ্যমে বিষয়টির সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
ক্ষমতায় এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে দেশটির অংশ বানানোর ঘোষণা দেন। সামরিক কিংবা অর্থনৈতিক চাপ প্রয়োগ করেও এই লক্ষ্য অর্জনের পরিকল্পনার কথা জানান তিনি। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রেখেই কূটনৈতিকভাবে সমস্যার সমাধান করতে চান ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের নতুন সরকার। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইতালিতে জমে উঠেছে ঈদ বাজার। গেল বছরের তুলনায় দাম বেশি হওয়ায় প্রবাসীদের ক্ষোভ। বাংলাদেশি পোশাকের চাহিদা মেটাতে অস্ট্রেলিয়ার সিডনিতে মেলার আয়োজন। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক বর্তমানে এক গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। মার্কিন সিনেটর স্টিভ ডেইন্সের সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন তিনি। দ্বিপাক্ষিক বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতার উপর জোর দিয়ে লি বলেন, পারস্পরিক শ্রদ্ধা এবং সংলাপের মাধ্যমে দ্বন্দ্ব এড়িয়ে চলাই দুই দেশের জন্য সবচেয়ে ভালো পথ। এদিকে ডেইন্সও চীনে মার্কিন বিনিয়োগকারীদের আগ্রহের কথা তুলে ধরে বলেন, দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর হওয়া উচিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে বিশ্বে আবারও যেন ফিরে আসছে বাণিজ্য যুদ্ধ। চীন সহ বিভিন্ন দেশের ওপর ওয়াশিংটনের শুল্ক আরোপ বিশ্ব বাণিজ্যের ভারসাম্যকে হুমকির মুখে ফেলছে। চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কও তার ব্যতিক্রম নয়। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই তাই চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে বেইজিং সফরে যান মার্কিন সিনেটর স্টিভ ডেইন্স। তার সঙ্গে আলোচনায় চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বলেন, বেইজিং ওয়াশিংটন যদি এই মুহূর্তে দ্বন্দ্বে জড়ায় তবে তা দুই দেশের জন্যই ক্ষতিকর হিসেবে প্রমাণিত হবে। বাণিজ্য যুদ্ধের বিরোধিতা করে তিনি বলেন, শুল্ক আরোপ কোনো দেশের জন্যই সমাধান নয়, বরং পারস্পরিক সহযোগিতায় অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে। লি আশ্বাস দেন, চীন বিদেশি বিনিয়োগকারীদের জন্য আরও উন্মুক্ত বাজার নিশ্চিত করবে এবং মার্কিন কোম্পানিগুলোকে সমান সুযোগ দেবে। মার্কিন সিনেটর স্টিভ ডেইন্স এই আলোচনায় চীনে মার্কিন বিনিয়োগের ইতিবাচক দিক তুলে ধরেন। বলেন, গত 30 বছরে চীন যুক্তরাষ্ট্র বাণিজ্যে সাফল্যের মুখ দেখেছেন তারা। তাই দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর হোক এমন আশা ব্যক্ত করেন তিনি। আরও জানান, উচ্চ পর্যায়ের আলোচনার মাধ্যমে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সমাধান করা জরুরি। এই সফরে ডেইন্স চীনের বার্ষিক চায়না ডেভেলপমেন্ট ফোরামে অংশ নেন, যেখানে ফেডএক্স, কোয়ালকম, ফাইজার এবং বোয়িং এর মতো মার্কিন কোম্পানি নির্বাহীরাও উপস্থিত ছিলেন। ফোরামের আলোচনায় চীনা বাজারে বিদেশি বিনিয়োগের সুযোগ ও বৈশ্বিক অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় হয়। তবে এই আলোচনার মধ্যে দুই দেশের মধ্যে বিরোধপূর্ণ বিষয়গুলোও সামনে আসে। ওয়াশিংটন চীনের বিরুদ্ধে ফেন্টানিলের উৎপাদন ও রফতানির মাধ্যমে যুক্তরাষ্ট্রে ওষুধের সংকট বাড়ানোর অভিযোগ তুলেছে। অন্যদিকে চীন এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, এ ধরনের শুল্ক আরোপ ও বাণিজ্য নিষেধাজ্ঞা সহযোগিতার পরিবর্তে দ্বন্দ্বই বাড়াবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইতালিতে জমে উঠেছে ঈদ বাজার। গেল বছরের তুলনায় অনেক চড়া দামে পোশাক কিনতে হচ্ছে প্রবাসীদের। তৈরি পোশাকের দোকানগুলোতে ঈদের আমেজ খুঁজছেন প্রবাসীরা। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। প্রবাস জীবনে পবিত্র ঈদের আনন্দ ভাগ করে নিতে চান ইতালি প্রবাসী মুসলিম সম্প্রদায়ের বাংলাদেশিরা। ঈদকে সামনে রেখে কেনাকাটা করছেন ছেলে মেয়ে সহ পরিবারের সদস্যদের জন্য। রাজধানী রোমের তৈরি পোশাকের দোকানগুলোতে এখন উপচে পড়া ভিড়। বরাবরের মতো এবারও ঈদে পাঞ্জাবির চাহিদা বেশি, পাশাপাশি ছোট ছেলে মেয়েদের পোশাকও বিক্রি হচ্ছে ভালো। মহিলাদের শাড়ি, লেহেঙ্গা, থ্রি পিসের পাশাপাশি বেড়েছে আতর বিক্রিও। বিক্রি ভালো হয় ক্রেতাদের পাশাপাশি খুশি রুমের ব্যবসায়ীরাও। বাঙালি ড্রেস বা ইন্ডিয়ান ড্রেস, পাকিস্তানি ড্রেস মহিলাদের জন্য, বিশেষ করে বাচ্চাদের এবং পুরুষদের জন্য, এগুলি আমরা রোজার আগে এনে ফেলেছি সব। বাংলাদেশে থাকলে হয়তো বা এতটা আনন্দের সহিত কিনতে পারতাম না, কিন্তু এখানে কিছু কিছু শপ হওয়ার কারণে আমরা এই কালেকশনটা পাচ্ছি। ঈদের কালেকশন অনেক ভিন্নতা নিয়ে এসেছি, সবাই আমার কালেকশনগুলো এবার অনেক পছন্দ করেছে। তৈরি পোশাকের দোকানগুলোতে ক্রেতারা উপস্থিত হলেও ঈদের বিশেষ খাবারের জন্য এখনো কেনাকাটা শুরু হয়নি। প্রবাসী বাংলাদেশিরা প্রতি মাসে একসঙ্গে বাজার করে থাকেন, আর তখনই ঈদ উপলক্ষে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কিনবেন তারা। রাজধানী রোম সহ এবারও কমপক্ষে 50টি স্থানে খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। অস্ট্রেলিয়া প্রবাসীদের দেশীয় পোশাকের চাহিদা মেটাতে সিডনিতে ঈদ আনন্দ মেলার আয়োজন করা হচ্ছে। শতাধিক উদ্যোক্তার অংশগ্রহণ এবং প্রবাসীদের ভিড়ে ঈদ মেলা যেন রূপ নিয়েছে এক টুকরো বাংলাদেশে। অস্ট্রেলিয়া থেকে আরও জানাচ্ছেন এস এম আমিনুর রুবেল।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গেল 5 বছরের ধারাবাহিকতায় অস্ট্রেলিয়ার প্রবাসী বাংলাদেশি সংগঠন বিডি হাব সপ্তাহান্তে ঈদ মেলার আয়োজন করে। সিডনির বাংলাদেশি অধ্যুষিত মিন্টোর ইনডোর সেন্টারে দিনব্যাপী এই জাঁকজমকপূর্ণ মেলার আয়োজন করা হয়। মেলা ঘিরে সিডনি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ছিল বিপুল আগ্রহ। স্থানীয় সময় সকাল 11টায় আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়। ইফতারের পর আগত দর্শকদের জন্য মূল অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে। এরপর খুদে শিক্ষার্থীরা অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং হাম নাচ পরিবেশন করে। আমন্ত্রিত অতিথিদের মধ্যে মেলায় আগত প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন নিউ সাউথ ওয়েলসের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী আনুলাক চাংটিভং, ডক্টর অ্যান্ড্রু কার্লটন এমপি, নেথান ম্যাথিউ এমপি ও ক্যাম্বেলটাউন সিটি মেয়র ডার্সি ল্যান্ড, কাউন্সিলর ক্যারেন হান্ট, ইব্রাহিম খলিল মাসুদ ও এলিজা আজাদ। জমজমাট এবারের আয়োজনে ছিল দেশীয় উদ্যোক্তাদের 100টিরও বেশি বাহারি পোশাক, রকমারি গহনা, মেহেদি ও সুস্বাদু খাবারের স্টল। বাচ্চাদের জন্য ছিল ফেস পেন্টিং সহ বিনোদনের হরেক রকম ব্যবস্থা। ঈদ বাজারের আদলে এই আয়োজনে ক্রেতারা স্বাচ্ছন্দ্যে প্রিয়জনের জন্য পছন্দের ঈদের পোশাক ও উপহার কেনার সুযোগ পায়। ঈদের আনন্দ আরও বাড়িয়ে দিতে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে গান, নাচ, আবৃত্তি ও নানান সাংস্কৃতিক পরিবেশনা ঈদ মেলায় ভিন্ন মাত্রা যোগ করে। এস.এম. আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। মালদ্বীপের সমুদ্র সৈকতে এক ব্যতিক্রমী ইফতারের আয়োজন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। রমজানের পবিত্রতা রক্ষা এবং প্রবাসীদের বন্ধন অটুট রাখতে তাদের এমন আয়োজনে পর্যটক এবং স্থানীয়দের ভিড়ে সমুদ্র সৈকত রূপ নেয় প্রবাসীদের মিলন মেলায়। খন্দকার ওমর ফারুকের তথ্য এবং ছবিতে বিস্তারিত। মালদ্বীপের সুন্দর প্রাকৃতিক দৃশ্যের বাইরেও দেশটির একটি সমৃদ্ধ ইসলামিক ঐতিহ্য রয়েছে, যা ফুটে ওঠে রমজান মাস এলেই, বিশেষ করে ইফতারের নানা আয়োজনগুলোতে। প্রায় 6 লাখ মুসলিম প্রধানের এই দেশটিতে লাখেরও বেশি বাংলাদেশির বসবাস। দেশটি সমুদ্র সৈকতে স্থানীয় সহ প্রবাসী ও তাদের পরিবার পরিজনদের নিয়ে এমনই এক ব্যতিক্রমী ইফতারের আয়োজন করা হয়। সোমবার দেশটির লোনোজিয়ারা পার্ক সৈকতে আয়োজিত ইফতার পার্টি ছিল স্থানীয় বিভিন্ন দেশের প্রবাসীদের জন্য এক মিলন মেলা। প্রাকৃতিক পরিবেশে আসলে এরকম পরিবেশে আমরা প্রবাসী মাটিতে খুবই কম ইফতার পার্টি হয়। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন প্রত্যেক বছর আপনাদেরকে নিয়ে এরকম ছোটখাটো আয়োজন করতে পারি। বিচের সাইডে যে একটা ইফতার আয়োজন করা হয়েছে অত্যন্ত খুব সুন্দর, খুবই ভালো লাগছে। দিনভর কর্মব্যস্ততার রোজা রাখার পর মালদ্বীপের সমুদ্র সৈকতে প্রবাসীদের ইফতার করার এমন দৃশ্য এখন খুব কমই দেখা যায়। সময় সংবাদ, মালদ্বীপ। বিশ্বজুড়ে সংকটের মধ্যে ব্রাজিলে গড়ে উঠেছে বিশ্বের সবচেয়ে বড় কোকো খামার। প্রযুক্তি নির্ভর এই প্রকল্প বদলে দিতে পারে চকলেট শিল্পের ভবিষ্যৎ। পশ্চিম আফ্রিকায় উৎপাদন কমলেও ব্রাজিলের বাহিয়া রাজ্যে বিশাল পরিসরে চাষ হচ্ছে উচ্চ ফলনশীল কোকো। হেক্টরের পর হেক্টর কোকো খামারের এই দৃশ্য ব্রাজিলের বাহিয়া রাজ্যের। উচ্চাভিলাষী এই উদ্যোগ নিয়েছেন কোকো চাষী ও উদ্যোক্তা মইসেস স্মিথ। গড়তে যাচ্ছেন বিশ্বের সবচেয়ে বড় কোকো খামার। তার কোম্পানি স্মিথ এগ্রিকোলা রাজ্যটিতে 35,000 হেক্টর জমিতে চাষ করছে কোকো এবং আন্তর্জাতিক কোকো ও চকলেট কোম্পানিগুলোর বিনিয়োগ পাচ্ছে। বিশ্বব্যাপী কোকোর সংকট যখন চরমে, তখনই আসছে এই প্রকল্প। একদিকে যেমন পশ্চিম আফ্রিকায় কোকো উৎপাদন স্থবির হয়ে পড়েছে, অন্যদিকে বাজারে এর চাহিদা বাড়ছে। সংকট মোকাবিলায় তাই নতুন উৎপাদন কেন্দ্র গড়ে তোলা সময়ের দাবি। বাজার বিশ্লেষণ করে কোকো সংকট আগেই আঁচ করতে পেরেছিলেন উদ্যোক্তা স্মিথ। আমরা শুধু বুঝেছিলাম যে সংকট আসবে, কিন্তু এত দ্রুত আসবে তা ভাবিনি। বিশ্বের বেশিরভাগ কোকো খামার আফ্রিকায়, তবে তার আয়তন 50 হেক্টরের কাছাকাছি। ইকুয়েডরে কিছু বড় খামার থাকলেও সেগুলোও কয়েকশো হেক্টরের বেশি নয়। তবে স্মিথের এই খামারে বর্তমানে 400 হেক্টর জমিতে কোকো উৎপাদন হচ্ছে এবং ফলন প্রতি হেক্টরে 3000 কেজি, যা ব্রাজিলের প্রচলিত কোকো খামারের তুলনায় প্রায় 10 গুণ বেশি। এমনকি বিশ্বের সবচেয়ে বড় কোকো উৎপাদনকারী দেশ আইভরি কোস্টে প্রতি হেক্টরে গড় ফলন মাত্র 500 কেজি। স্মিথের আশা ভবিষ্যতে প্রতি হেক্টরে 4000 কেজি ছাড়িয়ে যাবে তার খামারের ফলন। আমিরুল ইসলাম আলী, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।